তো তোমাদের সবার ভিডিওগুলি দেখা হয়েছে, ওগুলো কিন্তু আমরা বেসিক্যালি বলতে গেলে সবই ও লেভেলসে কভার করছিলাম। জাস্ট কয়েকটা জিনিস আমাদের একটু নতুন। একটা হলো ফার্স্ট অফ অল ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ, ওইটাও আমরা ও লেভেলসে অল্প একটু বলে আসছিলাম যে ইলেকট্রনের চার্জ আমরা যে -1 বলে আসি, এটা আসলে ঠিক না। ঠিক ইন আ সেন্স যে এটা হলো রিলেটিভ চার্জ, কিন্তু যদি আমরা অ্যাকচুয়াল চার্জের ভ্যালুর কথা বলতে চাই তো তাহলে একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু হলো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। তো এইটা একটা জিনিস ছিল নতুন, যদি তোমরা ও লেভেলসে খেয়াল করে না থাকো। আর আরেকটা জিনিস হলো একটা এনার্জি, নতুন একটা এনার্জির ইউনিট ইলেকট্রন ভোল্ট। এই দুটা ছিল আমাদের নতুন জিনিস। বাকি সবগুলা জিনিস বলতে গেলে মোর অর লেস আমাদের ও লেভেলসে আমরা কভার করে আসছিলাম। স্টিল আমরা আজকে ফার্স্ট অফ অল একটা ওভারভিউ দিব যা যা ভিডিও গুলাতে কভার করা হয়েছে, দেন তোমাদের যদি কোনো কনফিউশন থাকে ওগুলা নিয়ে আমরা ডিল করব। ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা ক্লাসটা আস্তে আস্তে স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে টপিকটা ছিল চার্জ এন্ড কারেন্ট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল চার্জ এন্ড কারেন্ট। সো এখন ফার্স্ট অফ অল হোয়াট ইজ চার্জ? চার্জ হলো আমাদের একটা পার্টিকেলের প্রপার্টি, যে কোন একটা পার্টিকেলের যদি কি থাকে, চার্জ থাকে, সো তাহলে সে একটা সার্টেন টাইপ অফ ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। কেমন ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সে এক্সপেরিয়েন্স করতে পারবে। ঠিক আছে, যে সে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের কাছে এফেক্টেড হবে। কেমন ভাবে এফেক্টেড হয় ওগুলা জিনিস আমরা আস্তে আস্তে দেখবো। নরমালি চার্জ পার্টিকেলের জন্য আমরা কি জানি, যে একটা চার্জ পার্টিকেল আরেকটা চার্জ পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট করতে পারে। অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, দোনোটাই আমরা জানি, যে লাইক চার্জেস রিপেল, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। সো তাহলে এই দুইটা জিনিস আমরা অলরেডি জানতাম। এরপরে চার্জ পার্টিকেলের কথা যদি আমরা বলতে চাই তো তখনই আমাদের কি আসে? অ্যাটম। অ্যাটম তো আমাদের নিউট্রাল একটা জিনিস, যার মধ্যে কি থাকে? ইকুয়াল নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস থাকে। আচ্ছা, সো তাহলে একটা অ্যাটমকে চার্জ বানানোর জন্য কি করা যায়? ইদার ইলেকট্রন ফোর্সফুলি তার কাছ থেকে নিয়ে নিতে হবে, বা তাকে জোর করে একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে। তো এটা যদি করা যায় তো তাহলে কি কি হবে? দেয়ার উইল বি অ্যান ইমব্যালেন্স ইন দ্য নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস উইদিন দ্য অ্যান অ্যাটম। তো তখন আর সে অ্যাটম থাকবে না, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো আয়ন। যে চার্জ হয়ে গেলে পরে তাকে আমরা কি বলি? আয়ন নামে ডাকি। ঠিক আছে? আচ্ছা, তো এখন পজিটিভ আয়নের নাম কি? পজিটিভ আয়ন ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নকে আমরা অ্যানায়ন বলি। আর পজিটিভ টার্মিনালকে আমরা কি বলি? অ্যানোড, আর নেগেটিভ টার্মিনালকে বলি ক্যাথোড। তাই তো? সো তাহলে এইসব জিনিসগুলো আমাদের টার্মিনালের নাম, চার্জ পার্টিকেলের নাম, এইসব জিনিস আমরা অলরেডি জানতাম। তো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যদি একটা জিনিস দেখি, যে রিলেটিভ চার্জ অফ প্রোটন, রিলেটিভ চার্জ অফ ইলেকট্রন। হায় আল্লাহ, মিউট করতে মন নাই, দাঁড়াও 1 মিনিট। বুঝছি তো, তুমি ভালোই ফেমাস। সেটাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি? ইফ উই লুক এট দ্য রিলেটিভ চার্জেস, প্রোটনের রিলেটিভ চার্জ কত? +1। ইলেকট্রনের রিলেটিভ চার্জ কত? -1। আর অ্যাকচুয়াল চার্জ গুলার যদি আমরা দেখি, অ্যাকচুয়াল চার্জের ভ্যালুগুলি কত কত? একটা প্রোটনের অ্যাকচুয়াল চার্জ হলো +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে? তো তার মানে একটা প্রোটনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর একটা ইলেকট্রনের চার্জ কি হবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ, জাস্ট সাইনটা কি হবে? নেগেটিভ। এটা হলো অ্যাকচুয়াল চার্জ অফ প্রোটন এন্ড অ্যাকচুয়াল চার্জ অফ ইলেকট্রন। এইটা অনেক সুন্দর একটা এক্সপেরিমেন্ট দিয়ে বের করা হয়েছে। ঠিক আছে? মিলিকেন নামের একজন সায়েন্টিস্ট ছিল,
মিলিকেন, সে এই এক্সপেরিমেন্টটা করছে এন্ড এটা বের করছে যে ইলেকট্রনের চার্জ কত, এন্ড এটার আরো বড় একটা সিগনিফিকেন্স আছে, এটা তোমরা ইউনিট 4 এ পাবা A2 তে। ঠিক আছে, এটাকে বলা হয় মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এই একটা এক্সপেরিমেন্ট করে সে কি করছে, ইলেকট্রনের চার্জ ডিটারমাইন করতে পারছে। এন্ড এটা খুবই বড় একটা ব্রেক থ্রু ছিল। এন্ড তার ওই সময় এত রকমের লিমিটেশন ছিল যে এত কোনো সফিস্টিকেটেড মেজারিং ইনস্ট্রুমেন্ট ছিল না, এন্ড এভরিথিং স্টিল সে অনেক বুদ্ধি করে অনেক টাইপের ইকুয়েশন ম্যানিপুলেট করে ইভেনচুয়ালি বের করতে পারছে যে একটা ইলেকট্রনের চার্জ আসলে কত হবে। ঠিক আছে, এটা যখন ইউনিট 4 এ আমরা যাব তখন আমরা দেখব যে একটা ইলেকট্রনের চার্জ অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয়েছে। আচ্ছা, সো এখন এইগুলা গেল আমাদের অ্যাকচুয়াল চার্জের ভ্যালুগুলা নিয়ে কথা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এইগুলা জিনিস গেল। দেন আমাদের কারেন্টটাকে আমরা নরমালি কি বলি? কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ, রাইট? যে আমরা নরমালি একটা কারেন্টের ডেফিনেশন এটা পিচ্চিকাল থেকে পড়ে আসছে কি, যে চার্জ পার্টিকেল কত রেটে মুভ করে, এটা হলো আমাদের কি কারেন্ট। আচ্ছা ঠিক আছে, তো এখন কারেন্ট ইজ রেট অফ ফ্লো অফ চার্জ, ওকে। আর আমরা ভোল্টেজটাকে যে ডিফাইন করি, ঠিক আছে, আমরা ভোল্টেজটাকে কেমন ভাবে ডিফাইন করতাম? ভোল্টেজ ইজ জুলস পার কুলম। হোয়াট ডাজ দ্যাট মিন? যে পার কুলম্ব অফ চার্জ, যে প্রতি 1 কুলম চার্জকে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হচ্ছে নাকি নেওয়া হচ্ছে, ওই ব্যাপারটা আমরা সার্কিটের চ্যাপ্টারের মধ্যে আসলে পরে আবার ওইটা রিক্যাপ করব। বাট এটা আমরা ও লেভেলসে পড়ে আসছিলাম। দুইটা জিনিস মনে আছে, একটা হলো ইএমএফটা কি ছিল? পাওয়ার সাপ্লাই চার্জ পার্টিকেলদেরকে যেই এনার্জি সাপ্লাই করে ওইটাকে আমরা কি বলি? যেই ভোল্টেজটা দেয় ওইটাকে আমরা ইএমএফ বলি। আর পিডি, যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা কি? যে কোন একটা কম্পোনেন্টের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ইউজ আপ হয় তাকে আমরা পিডি বলতাম। তো তাহলে এই দুইটা টার্ম আমাদের সার্কিটের টপিকের মধ্যে আবার আসবে, এটা আমরা অনেক ডিটেইলে দেখবো এ লেভেলসে। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ভোল্টেজ ইজ জুলস পার কুলাম। এটা মানে কি? যে প্রতি 1 কুলাম চার্জকে যতটুকু এনার্জি দেওয়া হচ্ছে ওইটাকে আমরা কি বলি? ভোল্টেজ বলি। তো তাহলে ভোল্টেজ ইজ জুলস পার কুলাম। জুল হলো এনার্জির ইউনিট আর চার্জ হলো কিউ। তো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু ভি কিউ। তো এই আমাদের একটা ফর্মুলা, এটা আমরা ও লেভেল থেকে জানতাম। এন্ড এই ফর্মুলাটা আরেকটা কি, কিউ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? আইটি। তো তাহলে আমরা ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা এটা পড়ে আসছিলাম না ও লেভেলসে, আইবিটি, ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা। তো তাহলে এই সব ফর্মুলাগুলো আমরা আবার এই ভিডিওগুলোর মধ্যে দেখছিলাম। দেন আমাদের নতুন একটা ইউনিট, ঠিক আছে, এনার্জির নতুন একটা ইউনিট আমরা পাইছি, যেটার নাম হলো কি? ইলেকট্রন ভোল্ট, ইভি। ইলেকট্রন ভোল্ট হলো আমাদের এনার্জির একটা ইউনিট, যেটা আমরা অনেক ছোট ছোট এনার্জির ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য এই ইলেকট্রন ভোল্ট ইউনিটটা ইউজ করি। নরমালি আমরা তো জুলই ইউজ করি। জুল হলো আমাদের এসআই ইউনিট এনার্জির জন্য, জুল হলো আমাদের নরমালি ইউজ করা হয়। কিন্তু ইলেকট্রন ভোল্ট কখন ইউজ করা হয়? যখন এনার্জির ভ্যালু খুবই ছোট, ওগুলার জন্য ইলেকট্রন ভোল্ট টার্মটা ইউজ করা হয়, এই ইউনিটটা ইউজ করা হয়। তো তার মানে কি, জুল থেকে ইলেকট্রন ভোল্ট এন্ড ইলেকট্রন ভোল্ট থেকে জুল এরকম কনভার্ট করার আমাদের কি থাকার কথা? একটা প্রসিডিওর থাকার কথা। এন্ড ইয়েস, ওই প্রসিডিওর আছে। কিভাবে কাজ করে এটা? ফার্স্ট অফ অল, ইলেকট্রন ভোল্ট কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। যে একটা ইলেকট্রনকে তুমি যদি কি করো, এই যে মনে করো কোন একটা টার্মিনাল আছে, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। সো এখন এই একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে যদি তুমি এই দুইটা টার্মিনালের মাঝে ছেড়ে দাও, সো তখন কি হবে? ইলেকট্রনটা পজিটিভ টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হবে না রাফিন?
তো তাহলে the electron will get attracted towards the positive terminal আর এই দুইটা টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত ভি ঠিক আছে সো তাহলে একটা ইলেকট্রন ভি পটেনশিয়াল ডিফারেন্সে যখন কি করবে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের কাছে যাবে সো তখন হোয়াট ইট উইল ডু সে তো অ্যাসেলারেট করবে রাইট যে চার্জড পার্টিকেলের উপর কি করবে একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে না যে চার্জ পার্টিকেলটার উপর দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দিস ডিরেকশন সো তাহলে এই যে চার্জ পার্টিকেলটা একটা রেজাল্টেন্ট ফোর্স ফিল করতেছে সো রেজাল্টেন্ট ফোর্স থাকা মানে কি সে কি করবে অ্যাসেলারেট করবে নাকি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে অ্যাসেলারেট করবে সো অ্যাসেলারেট যদি করে তার মানে কি সে ইনিশিয়ালি মনে করো সে রেস্টে ছিল সো ইফ ইট অ্যাসেলারেট যে সে রেস্টে ছিল তাকে ওখানে জাস্ট রেস্টে ছেড়ে দিছিলাম নাও ডিউ টু দিস potential difference between the two terminals সে অ্যাসেলারেট করলো সো হোয়াট ডাজ দ্যাট মিন সে একটা কাইনেটিক এনার্জি গেইন করতেছে তো তাহলে এই যে ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি গেইন করবে ওই কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত হবে the value of the kinetic energy will depend on the potential difference যে ভোল্টেজের ভ্যালু যদি বেশি হয় সো তাহলে কাইনেটিক এনার্জিটা বেশি গেইন করবে ভোল্টেজের ভ্যালু যদি কম হয় তো তাহলে কাইনেটিক এনার্জি কম গেইন করবে এটার মানেটা কি তোমার এনার্জি ইজ ইকুয়াল টু তো VQ রাইট এনার্জি ইজ ইকুয়াল টু VQ তো এখন মনে করো যে ভোল্টেজ হলো 1 ভোল্ট আর চার্জটা কি একটা ইলেকট্রন তো তাহলে একটা ইলেকট্রনের চার্জ যত ওইটা তো তাহলে ভোল্টেজ হলো 1 ভোল্ট আর চার্জ কত ইলেকট্রনের 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম এইখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু ক্যালকুলেশনে কোশিয়া দেখো আমরা ক্যালকুলেশনে কিন্তু ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ কিন্তু আমরা ক্যালকুলেশনে কিন্তু নেগেটিভটা নিচ্ছি না আমাদের ক্যালকুলেশনে জাস্ট ম্যাগনিটিউডটা বের করব ঠিক আছে চার্জটা পজিটিভ হোক নেগেটিভ হোক দ্যাট ডাজন্ট ম্যাটার আমরা জাস্ট কি করব ম্যাগনিটিউড অফ দা চার্জ নিব ঠিক আছে তো তাহলে এই ভ্যালু আসবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল তো এই হলো আমার এনার্জি যে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে যদি অ্যাসেলারেট করানো হয় তো তাহলে একটা ইলেকট্রন যেই এনার্জি গেইন করে ওই এনার্জির ভ্যালুটা কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল এন্ড এই এনার্জিটাকে আমরা আরেক নামে রাখতে পারি যে একটা ইলেকট্রনকে কি করা হয়েছে 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করা হয়েছে সো তাহলে সে কত ইলেকট্রন ভোল্ট এনার্জি গেইন করবে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করা হয়েছে সো দিস এনার্জি ইজ অ্যাকচুয়ালি 1 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে তো তার মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল বলা যেই কথা 1 ইলেকট্রন ভোল্ট বলা একই কথা তো তার মানে দুইটা এনার্জি হলো সেম 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু হোয়াট 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল তো এইটা আমরা যে একটা রিলেশনশিপ পাইছি তো এইটা থেকে আমরা কি করতে পারবো একটা ফর্মুলা সেটআপ করতে পারবো যে একটা চিট কোড সেটআপ করতে পারবো যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারি কেমন এই জিনিসটা তোমাদের নোটসে লিখে দিছি যে ইলেকট্রন ভোল্টে যদি এনার্জি দেওয়া থাকে ওইটাকে জুলে কনভার্ট করা যায় জুলে যদি কোনো এনার্জি দেওয়া থাকে ওইটাকে কি করা যায় ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা যায় কিভাবে হয় এগুলা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য কি করতে হয় মাল্টিপ্লাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 তো এনার্জি তোমাকে দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে এন্ড বললো যে এই এনার্জিটাকে জুলে কনভার্ট করো সো তাহলে এটা কি করবা যে এনার্জিটা ইলেকট্রন ভোল্টে দেওয়া ওইটার সাথে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 মাল্টিপ্লাই করবা সো তাহলে পরে এটা কিসে কনভার্ট হয়ে যাবে জুলে কনভার্ট হয়ে যাবে সো তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য যদি এই হয় প্রসিডিওর সো তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি হবে উল্টা প্রসিডিওরটা তো তাহলে মাল্টিপ্লিকেশনের উল্টা প্রসিডিওরটা কি হবে কাবিও ডিভিশন সো তাহলে এখানের মধ্যে আমরা ডিভাইড করব যে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করব ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19
ঠিক আছে? তো তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুল এন্ড জুল থেকে ইলেকট্রন ভোল্ট, এই যে কোনো কনভার্সনের একটা মনে রাখলে পরেই আমাদের হবে। ঠিক আছে? এই কনভার্সনটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, বিকজ এগুলো আমাদের ওয়েভস এর শেষে আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ালেখা করব, ওখানের মধ্যে এই রিলেটেড আমাদের কয়েকটা একটু ক্যালকুলেশন আসবে। ইলেকট্রিসিটিতে এত বেশি আমাদের এটা আসবে না, জাস্ট ইলেকট্রিসিটিতে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ওয়েভস এর চ্যাপ্টারের ওখানে লাস্টের দিকে আমরা পাবো কোয়ান্টাম ফিজিক্স এর মধ্যে এই ইলেকট্রন ভোল্ট, এই এনার্জিটা অনেক ইউজফুল হবে। ঠিক আছে? তো জাস্ট আমরা কনভার্সনটা শিখে রাখলাম যে ইলেকট্রন ভোল্ট থেকে জুল, জুল থেকে ইলেকট্রন ভোল্ট কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়। ঠিক আছে? তো তাহলে এইটা গেল আমাদের এনার্জি কনভার্সনের পার্টটুকু। দেন তোমাদেরকে একটা সিমুলেশন দেখানো হয়েছে। সিমুলেশন না, বেসিক্যালি ওখানের মধ্যে আমরা একটা মডেল নিয়ে কথাবার্তা বলছিলাম, যে স্টুডেন্ট বুকে এরকম সুন্দর একটা মডেল নিয়ে কথাবার্তা বলছে। সরি, এই যে মডেলিং ভোল্টেজ, যে ভোল্টেজের ব্যাপারটা, যে সার্কিটের মধ্যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। যে আমরা কি বলছিলাম, ইএমএফটা কি? ইএমএফটা হলো পাওয়ার সাপ্লাই চার্জড পার্টিকেলদেরকে যেই এনার্জিটা সাপ্লাই করে ওইটাকে আমরা বলি ইএমএফ। তো তাহলে এখানে কি করতেছে, পাওয়ার সাপ্লাই চার্জ পার্টিকেলদেরকে একটা সার্টেন এনার্জি দিচ্ছে। তো ওই এনার্জিটা নিয়ে চার্জ পার্টিকেলরা কি করবে, সার্কিটটা যেন পুরাটা কমপ্লিট করতে পারে এমন একটা এনার্জি তাদেরকে দেওয়া হইলো। এখন চার্জ পার্টিকেল গুলা পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে যাইতে সময়, যে ব্যাটারির ভিতর দিয়ে যাইতে সময় চার্জ পার্টিকেল গুলা এনার্জি গেইন করলো। দ্যাটস ভেরি গুড। এখন চার্জ পার্টিকেল গুলা যখন কি করবে, সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করবে, সার্কিটের ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টের এক এক রকম রেজিস্ট্যান্স থাকে। সো তাহলে তারা এক এক রকম পাথ দিয়ে মুভ করতে সময় কি করবে, তাদের এনার্জিটা ইউজ করবে। হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, দেখো এই যে এই হলো তোমার পাওয়ার স্টেশন। এইখানে তুমি গেলে পরে তোমাকে কি করবে, পাওয়ার সাপ্লাইটা, যে ব্যাটারিটা তোমাকে কি দিল, এনার্জি দিল। সো দিস ইজ দ্য এনার্জি দ্যাট ইউ হ্যাভ রিসিভড ফ্রম হোয়াট, দিস ইজ দ্য এনার্জি দ্যাট অল দ্য চার্জ পার্টিকেলস রিসিভড ফ্রম দ্য পাওয়ার সাপ্লাই। ওকে, এখন এই এনার্জিটা তারা ডিফারেন্ট ডিফারেন্ট পাথে খরচ করবে। যেই চার্জ পার্টিকেলরা এই পাথ দিয়ে যাবে, তারা দেখো একবার, দুইবার, তিনবার, এরকম কয়েকটা স্টেপে তারা কি করছে, তাদের এনার্জিটা ইউজ করছে। মনে করো এমন ছিল সার্কিটটা, ইফ উই ড্র ইট সামথিং লাইক দিস, যে মনে করো এই ছিল তোমার পাওয়ার সাপ্লাই, দেন এই একটা পাথ, এই একটা পাথ, এই আর একটা পাথ। সো এখন এই যে চার্জ পার্টিকেল গুলি, এই যে কারেন্টটা মুভ করবে আর কি, ঠিক আছে? সো এখন হোয়াট উইল হ্যাপেন, ফার্স্টে তো তারা পাওয়ার সাপ্লাই থেকে ফুল এনার্জিটা গেইন করলো। এখন এই পাথটা, এই যে এই পাথ, এই যে পেস্ট কালার দিয়ে যেটা মার্ক করলাম, এটা হলো এইটুকু, যে বিফোর রিচিং এনি অফ দা স্পেসিফিক পাথ, যে কোন পাথটা ফলো করবে এখনো তারা ওখানে আসে নাই। সো পেস্ট কালার দিয়ে ওই পার্টটুকু মার্ক করলাম। নাও গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করছে, দেখো প্রথম পাথ, তো ফার্স্ট লুপ দিয়ে যারা যাবে ওইটা। তো তাহলে এই যে একটা রেজিস্টরের ভিতর দিয়ে, দুইটা রেজিস্টরের ভিতর দিয়ে, তিনটা রেজিস্টরের ভিতর দিয়ে পাস হইলো। দেন ইট ইজ ডিভয়েড অফ অল ইটস এনার্জি, যে সে কি করছে, সে আবার জিরো এনার্জি লেভেলে নেমে আসছে। তো সে এখন আবার কার কাছে যাবে, ইট উইল নাও গো ব্যাক টু দা পাওয়ার সাপ্লাই, তাহলে যেন আবার কি পাইতে পারে, এনার্জিটা ব্যাক পাইতে পারে। নাও লেটস ড্র অ্যানাদার ওয়ান, অরেঞ্জ কালার দিয়ে এই পাথটা। সো অরেঞ্জ কালারের এখানের মধ্যে সে দুইটা স্টেপে এরকম নামতেছে। সো তাহলে এই যে ফার্স্টে পেস্ট কালার পাথ দিয়ে সে এখনো লুপ পর্যন্ত আসে নাই। এইখানে যে সে কি করলো, এই যে সেকেন্ড পাথটা ফলো করলো, একটা রেজিস্টর, দুইটা রেজিস্টর, দুইটার ভিতর দিয়ে পাস করার পর দেন সে গ্রাউন্ড স্টেটে নেমে আসছে, তার সব এনার্জি শেষ। দেন সে আবার কি করবে, পাওয়ার সাপ্লাইয়ের কাছে যাবে যেন সে আবার এনার্জি পায়। সো এই আবার সে পাওয়ার সাপ্লাইয়ের কাছে যাবে যেন এনার্জি পায়। এরকম সেম ওয়েতে আমরা যদি ইয়েলো কালার দিয়ে মার্ক করলে, মনে করো এটা একটা ডিরেক্ট পাথ দিয়ে দিলাম সাপোজ। তো তাহলে এখানের মধ্যে কি হইতেছে,
ইয়েলো পাথটা হলো নিচের পাথ। তো এরকম তো যতগুলি লুপ থাকবে এরকম ততগুলি লুপ দিয়ে কি করবে, পাওয়ার সাপ্লাই থেকে পাওয়া পুরো এনার্জিটা ওভার দা জার্নি খরচ করবে। এটা আমরা প্যারালাল সার্কিটের কনসেপ্ট দেখতে সময় আরো একবার ক্লিয়ার করে দিব। এটা জাস্ট আমরা মডেলটা দেখে রাখলাম। এন্ড এই মডেল রিলেটেড তোমাদের একটা কোয়েশ্চেন আসে, যে কোয়েশ্চেন নাম্বার 4 এই চেক পয়েন্ট কোয়েশ্চেনে, যে write an evaluation of the strengths and weaknesses of the ski area model of an electric circuit, যে কোন কোন জায়গায় সে ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারতেছেন, কোন কোন জায়গায় রিপ্রেজেন্টেশনটা একটু খারাপ। মানে কি, যে তোমার একটা মডেল মানে কি, মডেল মানে হলো সে রিয়েল লাইফের কোন একটা জিনিস কি করতে চাচ্ছে, রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, কিন্তু পুরাপুরি তো সে পারবে না। পুরাপুরি পারলে তো তাকে আর মডেল বলতাম না, তাকে তো রিয়েল ফিচারটাই বলতাম, তাই না? সো তাহলে এখানের মধ্যে আমরা কি করতেছি, আমরা একটা মডেল বানাইতেছি। মানে কি, আমরা কয়েকটা অ্যাজাম্পশন করে নেই। সো তাহলে কিছু কিছু জায়গায় আমাদের অ্যাজাম্পশন গুলি ভালো হয়, আবার কিছু কিছু জায়গায় অ্যাজাম্পশনটা একটু আমাদের কি হয়, ডেভিয়েট করে, যে রিয়েল লাইফ সিচুয়েশন থেকে একটু দূরে সরে যায়। তো ওইসব জিনিসগুলো নিয়ে আমরা দেখবো আর কি, যে এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাশনের সময়। ঠিক আছে, তো এই ব্যাপারগুলি দেন আমাদের যে ডিসকাশনটা আসছে এনার্জি এইসব সার্কিটের মধ্যে, এইসব ডিসকাশনের পর কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, এই ব্যাপারগুলো তো আমাদের পুরাটাই ও লেভেলস এর পড়া, তাই না? কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদের কি কি আছে? ফার্স্ট অফ অল, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক মানে কি, কারেন্ট ভার্সাস ভোল্টেজ গ্রাফের শেপ দেখে আমরা কয়েকটা স্পেসিফিক ব্যাপার নিয়ে কমেন্ট করতে পারি, অর স্পেসিফিক জিনিসের ইনফরমেশন পাই। সো ফার্স্ট অফ অল, কারেন্ট ভার্সাস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, কোন একটা গ্রাফের এরিয়া এন্ড কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, এই ব্যাপারটুকু আমাদের বের করা খুবই ইম্পর্টেন্ট। এন্ড এটা আমাদের বের করা খুবই ইজি। কিভাবে? y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে, রাইট? তো তাহলে রেজিস্ট্যান্স না, ইয়েস 1 বাই রেজিস্ট্যান্স দিবে, যে দেখো ভোল্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, এটা আমরা জানতাম। সো তাহলে উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে আমরা যাকে y অ্যাক্সিস এ প্লট করি তাকে আমরা অলওয়েজ সাবজেক্ট বানাই, তাই না? সো y ইজ ইকুয়াল টু v বাই r, or it can be written as y is equal to 1 by r into v. So এখন দেখো, comparing it with the equation of a straight line, so এখন এখানের মধ্যে আমাদের কি আসতেছে, the y intercept is 0, so তার মানে কোনো ভোল্টেজ না থাকলে কোনো কারেন্ট ফ্লো করবে না, তো তার মানে y intercept 0 হবে। তো তার মানে কি, the graph will pass through the origin. Okay, that's very good. তো এখন y x axis এর যদি ভোল্টেজ এন্ড y axis এর যদি কারেন্ট প্লট করা হয়, সো x এর কোএফিশিয়েন্ট আমাদেরকে কি দেয়, কি বলে, গ্রেডিয়েন্ট দেয় না? সো তাহলে the gradient is equal to what, the gradient is equal to 1 by resistance. সো এই কম্পারিজন গুলা, এই যে আমরা যে কোনো ইকুয়েশন নিয়ে, প্রভা আমরা যে কোনো ইকুয়েশন নিয়ে কি করতে পারি, we can compare it with the equation of a straight line, and ওখানে থেকে we can determine যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে। ঠিক আছে, সো তাহলে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, 1 বাই রেজিস্ট্যান্স দেয়। তো এই যে 1 বাই রেজিস্ট্যান্স দিচ্ছে, তো এখান থেকে আমরা ব্যাপারটা কি বুঝি, গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কম, আর গ্রেডিয়েন্টের ভ্যালু কম মানে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি, যে ভাইস ভার্সা আর কি, যে রেসিপ্রোকাল না, যে গ্রেডিয়েন্ট অফ IV graph is equal to 1 by resistance. তো তাহলে এই ব্যাপারটা ওকে। সো এই জিনিসটা আমরা দেখছি, এন্ড ও লেভেলস এর একটা রিক্যাপ করছিলাম, কি কি জিনিস, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ ফর ডিফারেন্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটা জিনিস নতুন আমরা দেখছি, ওহমিক কন্ডাক্টর, একটা টার্ম দেখছি। ওহমিক কন্ডাক্টর কাদেরকে বলি, যারা নাকি ওহমস ল ওবে করে তাদেরকে আমরা ওহমিক কন্ডাক্টর বলি। ওহমস ল কি ছিল? ওহমস ল বলতো যে কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ প্রোভাইডেড রেজিস্ট্যান্স এন্ড আদার ফিজিক্যাল প্রপার্টিজ রিমেইনস কনস্ট্যান্ট, তাই তো? তো তাহলে
যদি কারেন্ট আর ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে তো তার মানে ওহমস ল ওবে করে, যদি ডিরেক্টলি প্রপোর্শনাল না হয় তো তাহলে ওহমস ল ওবে করে না। তো এখন কাবিও আমরা যে ও লেভেলসে পড়ে আসছিলাম দুইটা ভেরিয়েবলকে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগে। কি কি কন্ডিশন? কি বললো ভাইয়া? দুইটা দুইটা ভেরিয়েবলকে ভেরিয়েবলকে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। কি কি? স্ট্রেট লাইন হতে হয় গ্রাফটা, ইয়েস। আর আরেকটা হলো অরিজিন থেকে পাস করতে হয়। এক্সেলেন্ট। সো তাহলে এই দুইটা জিনিস, যে গ্রাফটা কি হইতে হবে, ইট মাস্ট বি আ স্ট্রেট লাইন এন্ড ইট মাস্ট পাস থ্রু দি অরিজিন। সো তার মানে কি, তোমার গ্রাফ একটা স্ট্রেট লাইন কিন্তু সে যদি অরিজিন দিয়ে পাস না করে সো তাহলে তারা ডিরেক্টলি প্রপোর্শনাল না। তোমার গ্রাফ অরিজিন দিয়ে পাস করতেছে কিন্তু সে একটা স্ট্রেট লাইন না, তো তাহলেও কি হবে না, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে না। যে এরকম কয়েকটা ব্যাপার, যে তোমরা তো S1 করতেছো সবাই, রাইট? S1 তো সবাই ফার্স্ট সিটিং এ দিবা নাকি? না না, M1 করতেছি। এইটা তো একটু বাজে একটা ডিসিশন নিয়ে নিলা। ফার্স্টে এএস এ তোমার যদি 4টা ম্যাথের ইউনিটটা দিয়ে দিতা তো তাহলে A2 তে তোমার P3 P4 ইজিলি করতে পারতা, বিকজ A2 তে তোমার ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে আরো বেশি টাইম দেওয়া লাগবে আর কি। বুঝছো? তো এমনিতে আমি কয়েকটা জিনিস দেখাই। কয়েকজনের তো করার কথা, কেউ কি করতেছো না S1? সবাই M1 এ দিবা খালি? করতেছি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। সো তাহলে এইখানের মধ্যে দেখো, যে মনে করো এই যে গ্রাফটা, ঠিক আছে, এই গ্রাফ হলো আমাদের একটা স্ট্রেট লাইন। দেখে স্ট্রেট লাগতেছে না? বানাই দিলাম স্ট্রেট। ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন, এন্ড দেখে বুঝা যাইতেছে কি শোয়েব, দেখো তো, যে এক্স এর ভ্যালু যত বাড়তেছে ওয়াই এর ভ্যালু তত বাড়তেছে। অনেকজনই এই ব্যাপারটাকে ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটা ইউজ করে ফেলে ভুলে, কিন্তু এখানে তো তারা ডিরেক্টলি প্রপোর্শনাল না। ইয়েস, এক্স বাড়লে ওয়াই বাড়তেছে, দ্যাটস ট্রু। তো তাহলে তারা প্রপোর্শনাল, অর বলা যায় কি, দে হ্যাভ পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, এক্স এন্ড ওয়াই এর মধ্যে কি আছে, দে আর পজিটিভলি কোরিলেটেড। মানে কি, এক্স বাড়লে ওয়াই বাড়ে, এটাকে পজিটিভ কোরিলেশন বলে। এটা তোমরা রিগ্রেশন চ্যাপ্টারে পাবা S1 এ। তো এটা যেহেতু পড়ো নাই সো তাহলে এটা একটু সমস্যা। ব্যাপার নাই, এরকম টার্ম আমাদের ইউজ করতে হবে না, আমি জাস্ট জানায় রাখলাম যে এমন টার্ম আছে। ঠিক আছে, এগুলা তোমরা S1 এর মধ্যে পাবা আর কি। তো এখন এক্স বাড়লে ওয়াই বাড়তেছে, দ্যাটস ভেরি গুড, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা দুইজন কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। এই দুইজনকে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কি করা লাগবে, গ্রাফটাকে অরিজিন দিয়ে পাস করতে হবে। ওকে, সো তাহলে এইটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা মাথায় রাখা লাগবে, যে for two variables to be directly proportional with each other, their graph must be a straight line and the graph must pass through the origin. সো তাহলে এই দুটো ইম্পর্টেন্ট কন্ডিশন আমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে, যে ডিরেক্টলি প্রপোর্শনাল খুবই সেনসিটিভ একটা টার্ম, তো ওইটার জন্য এমন ভাবে মাথায় রাখা লাগবে। তো এই জিনিসটা গেল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এইটা একটা পজিটিভ। ওকে, সো তাহলে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, যে ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটা নিয়ে, সো হোপফুলি ওই ব্যাপারটা সব সময় মাথায় থাকবে। আচ্ছা, তো এরপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো আমরা নরমালি ফেস করে আসছি ও লেভেলস থেকে, যে একটা ফিলামেন্ট বাল্বের জন্য কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ দেখতে কেমন হয়, দেন আরো কয়েকটা স্পেসিফিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের জন্য দেখে আসছি। সো ওগুলার এক্সপ্লেনেশন নিয়ে তো মনে হয় না কোনো প্রবলেম আছে, এন্ড স্টিল যদি কোনো প্রবলেম থেকে থাকে ওগুলো আমাদের সামনের আরো লেকচার গুলি আসবে, যে থার্মিস্টরের জন্য
যে সেমিকন্ডাক্টর রিলেটেড যেসব জিনিসগুলো আছে ওগুলা জিনিস আমরা সামনে আরো পাবো। ওকে, দেন ডায়োডের জন্য এন্ড এভরিথিং প্রত্যেকটা শেপ অফ দা গ্রাফ নিয়ে আমরা ডিসকাস করব। মেইনলি আমাদের এই ব্যাপারটুকু প্রথমে জানা লাগবে কি যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে 1/রেজিস্ট্যান্স দেয়, তো তার মানে গ্রেডিয়েন্টের স্টিফনেস বেশি মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কম এন্ড ভাইস ভার্সা। সো ওইসব ব্যাপারগুলা তো তোমাদের সবার তো মনে হয় ভিডিওগুলি দেখা হয়েছে, বিকজ ভিডিওগুলি এত বেশি বড় কিছু ছিল না, লাইভ ক্লাসগুলো জাস্ট একটু বড়, নরমালি রেকর্ডেড ভিডিওস গুলি ছোট টাইপের ছিল। তো কারো কি এই ভিডিওস গুলি দেখে কোনো রকমের কনফিউশন আছে যে বুঝো নাই সামথিং? না। প্রভা, কোনো কনফিউশন আছে? ওকে, তো তাহলে তো খুবই ভালো। সো দ্যাটস ভেরি গুড। তো কোনো কনফিউশন না থাকলে পরে আমরা মেইনলি যে কাজটা করব, 1 মিনিট। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের চেক পয়েন্ট কোশ্চেনস গুলি ওগুলা থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? চেক পয়েন্ট কোশ্চেনস অফ পেজেস 152, so page number 152 and page number 155. Page number 152 and 155, এই দুইটা পেজের চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমাদের থাকবে হোমওয়ার্ক। ওকে, আর কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এটাও তো আমাদের শেষ। ওকে, এটাও। সো পেজ নাম্বার 150 কত ছিল? 152, 155, 158 মনে হয় ওটা লাস্টটা। ইয়েস, পেজ নাম্বার 158। এইগুলা চেক পয়েন্ট গুলা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এন্ড তোমাদের এইটা হলো ঈদের আগে লাস্ট লেকচার ক্লাস, ঠিক আছে? তোমাদের তো থার্সডে তে তো টেস্ট। ওকে, তো থার্সডে তো হবে তোমাদের টেস্ট, তো ঈদের আগে এটা তোমাদের লাস্ট লেকচার ক্লাস। এরপর আমরা ঈদের পর ক্লাসটা রিজিউম করব কবে? 18th, ঠিক আছে? ক্লাস রিজিউম হবে 18th মেতে। ওকে, তো ওই 18th মের আগে এইগুলি তো এইচডব্লিউ থাকলোই, প্লাস তোমাদেরকে আমি রেজিস্টিভিটি লেকচার ভিডিও দিয়ে দিচ্ছি। তো এই রেজিস্টিভিটি লেকচার ভিডিও তোমরা দেখে রাখবা আর কি, ঠিক আছে? ধরো রেজিস্টিভিটির লেকচার ভিডিও বের করে দিয়ে দেই। টাইমিংটা কি আগে 6:30 থেকে এখন? হ্যাঁ, এরপর আবার টাইমিং আগের টাইমে ফেরত চলে যাবে। আচ্ছা, আমি লেকচার গুলো সাজায় দেন তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব আর কি, ঠিক আছে? তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। তোমরা থার্সডে টেস্টের জন্য ভালো মতো প্রিপারেশন নাও। ওকে, আল্লাহ হাফেজ।